আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। নির্বাচন কমিশন রাজ্যের 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে ভোটমুখী তামিলনাড়ু ও কেরালায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। 12 জন নবনিযুক্ত জেলা নির্বাচনী আধিকারিককে আজকের মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইও দপ্তরের বৈঠকে প্রতি দফায় প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেছেন, রাজ্য সরকার আইপ্যাক মামলা অহেতুক পেছোতে চাইছে। তদন্ত চলাকালীন সেখানে মুখ্যমন্ত্রীর ঢুকে পড়াটা অনভিপ্রেত ঘটনা বলে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে। রাজ্যের কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে ভোটমুখী তামিলনাড়ু ও কেরালায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। অবিলম্বে তাদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রশিদ মুনির খান, সন্দীপ কাররা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অমনদীপ, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া এবং সৈয়দ ওয়াকার রাজা। ভোট ঘোষণার পর এই আইপিএস আধিকারিকদের নিজের পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন, যদিও রাজ্য সরকারের তরফে ফের তাদের অন্যত্র নিয়োগ করা হয়। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা এবং অমনদীপকে তামিলনাড়ুর পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন নতুন করে রাজ্যের আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান সরকারকে কেরালায়, সন্দীপ কাররাকে নাগাল্যান্ড উপনির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। রাজ্য পুলিশের 5 রেঞ্জের ডিআইজির পর গতকাল একই দিনে মালদা, মুর্শিদাবাদ সহ 10টি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের বদল করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে কোচবিহারের নতুন জেলাশাসক হয়েছেন জিতিন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদায় রাজনবীর সিং কাপুরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কলকাতা পুরসভার নতুন কমিশনার স্মিতা পাণ্ডেকে কলকাতা উত্তরে ডিইও হিসেবে নিয়োগ করা হয়েছে। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক করা হয়েছে রণধীর কুমারকে। উল্লেখ্য, কলকাতায় জেলাশাসক না থাকায় নিয়ম অনুযায়ী আইএএস পদমর্যাদার আধিকারিককে ডিইওর দায়িত্ব দেওয়া হয়। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের যোগদানের রিপোর্ট আজ বিকেল 3টের মধ্যে জমা দিতে বলেছে কমিশন। এর আগে রাজ্যের 5 ডিআইজিকে বদল করে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করে কমিশন। আজ সকাল 11টার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে। রাজ্য পুলিশ প্রশাসনের ব্যাপক রদবদল নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত একেবারেই সঠিক। এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। যারা তৃণমূল ভবনে যান না কোনো কারণে, তাদের জন্য একটা আলাদা করে না দেখা তৃণমূলী ব্যবস্থা ছিল, এবং সেসব তো আমরা জানিও। কে রাজ্যের বাইরে নয়, রাষ্ট্রের বাইরে গিয়ে কে কোথায় কত জমি টমি কিনেছে সবই আমরা জানি। সময় মতন সবই আসবে, কিন্তু কথা হচ্ছে ভোটটা তো মিটুক, তারপরে দেখা যাবে। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এদিকে জেলা শাসকদের রদবদলে নির্বাচন কমিশনের ভূমিকায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখা হয়েছে, যে সমস্ত জেলা শাসককে কমিশন সরিয়েছে তারা অত্যন্ত দক্ষ। রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতি দফায় প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে বলে জানা গেছে। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক এন.কে. মিশ্র, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা প্রমুখ। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বৈঠকে খতিয়ে দেখা হয়।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি সুজয় পাল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নাথ বৈঠকে উপস্থিত থাকবেন। বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের আগে এই বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। এর আগে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আয়োজিত বৈঠকে যোগদানের পর নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই অতিরিক্ত তালিকা প্রকাশিত হতে পারে। রাজ্যের বিভিন্ন দুর্গম এবং প্রান্তিক এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রগুলিতে নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন আগাম প্রস্তুতি শুরু করেছে। দুর্গম পাহাড়ি এলাকা ও সুন্দরবনের নদী ঘেরা প্রত্যন্ত বুথে ভোটকর্মীদের নিরাপদ ও সময় মতো পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা নিয়েছে কমিশন। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের 3টি ভোট কেন্দ্র দারাগাঁও জুনিয়র হাই স্কুল, রামমাম ফরেস্ট প্রাইমারি স্কুল এবং সামান্ডেন ফরেস্ট প্রাইমারি স্কুল অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এই কেন্দ্রগুলিতে পৌঁছতে কঠিন পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। সেই কারণে সংশ্লিষ্ট ভোটকর্মীদের ভোটের দুদিন আগেই রওনা দিতে হবে। উত্তর 24 পরগনার সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের মোট 439টি ভোট কেন্দ্র সুন্দরবনের নদী বেষ্টিত অঞ্চলে অবস্থিত। এক্ষেত্রেও ভোটকর্মীরা দুদিন আগেই ডিসপার্সাল সেন্টারে হাজির হবেন। সিপিআইএম মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইকবাল হক আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন, কিন্তু তাদের নাম এসআইআর এর বিচারাধীন নামের তালিকায় থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানান তারা, কিন্তু এসআইআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় প্রধান বিচারপতির বেঞ্চ আপাতত তা গ্রহণ করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে স্বাস্থ্য সচেতনতা। এই নিয়ে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেছেন, রাজ্য সরকার আইপ্যাক মামলা অহেতুক পেছোতে চাইছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে গতকাল এ সংক্রান্ত মামলা শুনানিতে ইডির হলফনামার পাল্টা হলফনামা দিতে রাজ্য সময় চাইলেও সর্বোচ্চ আদালত সেই অনুমতি দেয়নি। আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে আইনজীবী কপিল সিব্বাল তাঁর বক্তব্য জানাবেন। ইডির তদন্ত চলাকালীন সেখানে মুখ্যমন্ত্রী ঢুকে পড়া অনভিপ্রেত ঘটনা বলেও বেঞ্চ জানায়। রোগী সুরক্ষায় অগ্নিকাণ্ড রুখতে স্বাস্থ্য দপ্তর রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে বাতিল জিনিসপত্র দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, হাসপাতালের বেসমেন্টে কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না। ওয়ার্ডের মধ্যে এসি মেশিন ঠিকভাবে বন্ধ এবং সেগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আগামী 24শে মার্চ ফের কাউন্সেলিং শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। প্রথম পর্যায়ে 7টি বিষয়ে 182 জনকে ইতোমধ্যেই এসএসসি সুপারিশপত্র দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসএসসি জানিয়েছে, দ্বিতীয় পর্বে 17 এপ্রিল পর্যন্ত কাউন্সেলিং করে সুপারিশপত্র দেওয়া হবে। 10টি বিষয়ের কাউন্সেলিংয়ের জন্য এই পর্যায়ে প্রায় 3000-এর বেশি প্রার্থীকে ডাকা হয়েছে। অন্যদিকে 23শে মার্চ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে। ব্রিগেডে গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিন উত্তর কলকাতার গিরিশ পার্কে অশান্তির ঘটনায় ফের কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কেন সেখানে ওই দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি তা নিয়ে এর আগেও তৎকালীন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল, কিন্তু সেই রিপোর্ট অসম্পূর্ণ বলে উল্লেখ করে ফের তা দিতে বলেছে কমিশন। চৈত্র নবরাত্রির আজ প্রথম দিন, চলবে 27শে মার্চ পর্যন্ত। এই উপলক্ষে উপবাস করে ব্রত উদযাপন করা হয়। 9 দিনব্যাপী এই উৎসবে দেবী দুর্গা 9টি রূপে পূজিতা হন। রাজ্যে আজ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন রাজ্যের 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে ভোটমুখী তামিলনাড়ু ও কেরালায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। 12 জন নবনিযুক্ত জেলা নির্বাচনী আধিকারিককে আজকের মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের। স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী
খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র নবরাত্রির প্রথম দিনে আজ অযোধ্যা যাবেন। শ্রীরাম জন্মভূমি মন্দিরে গিয়ে আরতির পর শ্রীরাম যন্ত্র স্থাপনা অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক ১,৫০০ মেগাওয়াটের ছোট জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণে ২,৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় সরকার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অতিরিক্ত ১০% বাণিজ্যিক এলপিজি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধাননগর ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ ১৫ জন শীর্ষ পুলিশ আধিকারিককে তামিলনাড়ু ও কেরলে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার কড়া নিন্দা করেছেন। সৌদি আরব, তুরস্ক ও কাতারের অনুরোধে ঈদের আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। অলিও মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের শেষ ১৬ ম্যাচে আজ আয়ুষ শেঠি জাপানের ওকিমোতোর মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যা যাবেন। চৈত্র নবরাত্রির প্রথম দিনে তিনি শ্রীরাম জন্মভূমি মন্দিরে গিয়ে আরতির পর শ্রীরাম যন্ত্র স্থাপনা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর মথুরা বৃন্দাবনে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পদ রায়ের মতে, ওই শ্রীরাম যন্ত্র ২ বছর আগে অযোধ্যায় নিয়ে আসা হয়। বৈদিক গণিত ও জ্যামিতি অনুসারে তৈরি এই যন্ত্রকে পবিত্র চিহ্ন বলে মনে করা হয়। মন্দিরের দ্বিতীয় তলায় একে স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে সাধু, সন্ত, বিশিষ্ট ব্যক্তিসহ ৭,০০০ মানুষ অংশ নেবেন। চৈত্র নবরাত্রি আজ শুরু হয়েছে, চলবে ২৭শে মার্চ পর্যন্ত। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে বিভিন্ন মন্দিরে উপলক্ষে ভোর থেকেই চলছে আরতি। নবরাত্রিতে উপোস করে ব্রত উদযাপন করা হয়। ৯ দিনব্যাপী উৎসবে দেবী দুর্গা ৯টি রূপে পূজিতা হন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ পর্যন্ত ছোট জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পেও ছাড়পত্র দিয়েছে। আনুমানিক ১,৫০০ মেগাওয়াটের ছোট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ২,৫৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর লক্ষ্য ১,৫০০ মেগাওয়াটের ছোট জলবিদ্যুৎ প্রকল্প উন্নয়ন করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিক বৈঠকে জানান, প্রায় ২০০টি ছোট জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পাইপলাইন নির্মাণে বিস্তারিত প্রকল্প রিপোর্ট প্রস্তুত করতে রাজ্যগুলিকে বিশেষ উৎসাহ প্রদান করা হবে। ১৫,০০০ কোটি টাকা ব্যয় করে ছোট জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প তৈরি করে স্বচ্ছ জ্বালানিতে উৎসাহ দেওয়াই সরকারের লক্ষ্য। 4 बड़े ऐतिहासिक फैसले लिए गए। पहला है भारत में मेक इन इंडिया, उसके लिए 33,660 करोड़ रुपीस के सैंक्शन से कैबिनेट में अप्रूव हुई। दूसरा जो 2023-24 का कॉटन सीजन था, उसमें 11,712 करोड़ रुपए का जो सपोर्ट मिला, उसके रीइंबर्समेंट से रिलेटेड मैटर्स अप्रूव हुए। चौथा, बाराबंकी से बहराइच, इसका एक्सेस कंट्रोल्ड 4 लेन हाईवे 6,969 करोड़ रुपीस के इन्वेस्टमेंट से अप्रूव हुआ और स्मॉल हाइड्रो पावर डेवलपमेंट स्कीम आज अप्रूव हुई। অন্যদিকে মন্ত্রিসভায় শতাধিক শিল্প পার্কের উন্নয়নে ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা ভাববা অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩৩,৬৬০ কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই যোজনার লক্ষ্য হল বিশ্বমানের শিল্প পরিকাঠামো গড়ে তোলা। মন্ত্রিসভা আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের ২০২৩-২৪ তুলোর মৌসুমের জন্য ভারতীয় তুলো নিগমকে ১,৭১৮ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য বা এনএসএমএসপিও অনুমোদন করেছে। ২০টি রাজ্যের মোট ৫৯ জন সদস্য গতকাল রাজ্যসভা থেকে বিদায় নিয়েছেন। বিদায়ী সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে তাঁদের অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে কখনো পূর্ণবিরাম নেই, অভিজ্ঞতা অবদান সবসময় প্রাসঙ্গিক ও মূল্যবান। প্রধানমন্ত্রী সদস্যদের অবদানকে স্মরণ করে বলেন, সংসদ আসলে একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে জাতীয় জীবনের সূক্ষ্ম দিকগুলিকেও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাওয়া যায়। তিনি ডেপুটি চেয়ারম্যান হরিবংশের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের আয় বৃদ্ধি এবং জনগণকে পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে কাজ করছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কৃষি মন্ত্রকের অনুদান দাবির উপর আলোচনার জবাব দিতে গিয়ে এই কথা বলেন তিনি জানান, ২০১৩-১৪ সালে কৃষি বাজেট ছিল মাত্র ২১,৯৩৩ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে ১,৩০,০০০ কোটি টাকারও বেশি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ধারাবাহিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধির কাজ করছে। বর্তমানে খাদ্যশস্য উদ্যান পালন উভয় ক্ষেত্রে রেকর্ড উৎপাদন হয়েছে। 2013-14 में कृषि का बजट था केवल 21,933 करोड़ 50 लाख रुपया, लेकिन आज जब ये बजट प्रस्तुत किया है तो 1,30,561 करोड़ 38 लाख रुपए का ये बजट दिया गया है। ये बजट में वृद्धि हुई है, ये माननीय अध्यक्ष महोदय अभूतपूर्व है।
কৃষিমন্ত্রী বলেন, ধান উৎপাদনে ভারত এখন চীনকে ছাড়িয়ে বিশ্বের 1 নম্বর দেশ হয়েছে। দেশে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানান। তিনি বলেন, দেশীয় বাজারে এলপিজির উৎপাদন 40% বৃদ্ধি পেয়েছে এবং দেশের কোনো খুচরা বিপণন কেন্দ্রেই তেলের অভাব নেই। এলপিজি থেকে পাইপবাহিত গ্যাসের দীর্ঘমেয়াদী রূপান্তরের সহায়তার জন্য সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অতিরিক্ত 10% বাণিজ্যিক এলপিজি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। বড় শহর এবং শহরতলি এলাকায় বাণিজ্যিক এলপিজি উপভোক্তাদের পাইপবাহী গ্যাস পরিষেবা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। क्रूड अवेलेबिलिटी सामान्य है, रिफाइनरीज उच्चतम कैपेसिटी पर ऑपरेट कर रही हैं, डोमेस्टिक एलपीजी प्रोडक्शन हैज इंक्रीज्ड बाय 40%, रिटेल आउटलेट्स पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है और पेट्रोल पंप्स पर एडिक्वेट स्टॉक्स पेट्रोल और डीजल के अवेलेबल हैं। नेचुरल गैस के संबंध में पीएनजी और सीएनजी फॉर ट्रांसपोर्ट 100% विदाउट एनी कट कंज्यूमर्स को अवेलेबल कराया जा रहा है। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেছেন, সব ভারতীয় জলযান নিরাপদে রয়েছে এবং কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত 24 ঘন্টায় 25 জন ভারতীয় নাগরিক বিভিন্ন বন্দর থেকে দেশে ফিরেছেন। 24 ঘন্টার কন্ট্রোল রুমে আসা 125টি ফোন কল এবং 450 ইমেলের দ্রুত জবাব দেওয়া হয়েছে। শিবালিক ও নন্দাদেবী থেকে প্রয়োজন মতো তেল শোধনাগারে নিয়ে যাওয়ার জন্য বিশাখাপত্তনম বন্দরে অতিরিক্ত 2500 বর্গ মিটার এলাকা প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাকে আসন্ন ঈদ উৎসবের শুভেচ্ছা জানান তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, আলোচনায় দুই নেতা পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার টোল বিধি পালন ও ডিজিটাল প্রয়োগে স্বচ্ছতা আনতে জাতীয় মহাসড়ক কর নিয়মাবলী 2026 সংশোধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রক বলেছে, এই সংশোধনের মাধ্যমে অনাদায়ী ব্যবহারকারী কর আদায়ের জন্য একটি সুসংগঠিত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি টোল ব্যবস্থায় ডিজিটাল নজরদারি জোরদার করা হবে। যেসব গাড়ি চালকরা টোল ট্যাক্স দেবেন না, তাদেরকে পরবর্তী সময়ে দ্বিগুণ ট্যাক্স দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে স্বাস্থ্য সচেতনতা। এই নিয়ে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধাননগর ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে তামিলনাড়ু ও কেরালাতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। তাদের অবিলম্বে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়, রশিদ মুনির খান, সন্দীপ কাররা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী প্রমুখ। বিধাননগর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ও আমানদীপকে তামিলনাড়ুর পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন নতুন করে রাজ্যের আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও ধৃতিমান সরকারকে কেরালাতে এবং সন্দীপ কাররাকে নাগাল্যান্ড উপনির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিম এশিয়ার আটকে পড়া ভারতীয় নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রকের প্রতিনিধিরা আলোচনা করেন। প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের দলটির নেতৃত্ব দেন পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইন্স আজ পশ্চিম এশিয়া দেশগুলি থেকে 48টি নির্ধারিত অনিয়মিত বিমান চলাচলের ব্যবস্থা করবে। এর পাশাপাশি দুটি এয়ারলাইন্সই জেদ্দা ও মাস্কাটের জন্য 16টি বিমানের নিয়মিত পরিষেবা বজায় রাখবে বলে জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার কড়া নিন্দা করেছেন। উল্লেখ্য, ওই হামলার ফলে 400 জনের মৃত্যু হয়। তিনি শীঘ্রই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। গুতেরেস অবিলম্বে দুপক্ষকে যুদ্ধবন্ধের আর্জি জানিয়েছেন। ঈদ উপলক্ষে দুপক্ষের সাময়িক যুদ্ধবিরতির প্রশংসা করেছেন তিনি। প্রসঙ্গত, সৌদি আরব, তুরস্ক ও কাতারের অনুরোধে ঈদের আগে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। অলিও মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের শেষ 16 ম্যাচে আজ সন্ধ্যায় আয়ুষ শেঠি জাপানের ওকিমোতোর মুখোমুখি হবেন। ভারতের কিরণ জর্জকে হারিয়ে তিনি প্রি কোয়ার্টার ফাইনালে ওঠেন। এর আগে আরেক ভারতীয় কিদাম্বি শ্রীকান্ত ডেনমার্কের ম্যাগনাস জোহানেসেনের কাছে 12-21, 10-21 গেমে হেরে বিদায় নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র নবরাত্রির প্রথম দিনে আজ অযোধ্যা যাবেন। শ্রীরাম জন্মভূমি মন্দিরে গিয়ে আরতির পর শ্রীরামযন্ত্র স্থাপনা অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 1,500 মেগাওয়াটের ছোট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে 2,584 কোটি টাকা বরাদ্দ করেছে। খবর শেষ হলো।